আসসালামু আলাইকুম। রায়কা আল হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে আদালত 3 দিনের রিমান্ডে দিয়েছে। এ সময় কোর্ট এলাকায় আসামিদের উপর ডিম নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে। আবির আহমেদের রিপোর্ট। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে তোলার সময় ডিম ছোড়ে বিএনপি কর্মীরা, দেয়া হয় স্লোগান। এ সময় পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মাহবুবুল হক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার প্যাসিস্ট সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। অপর 2 আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আরো 2 জন আসামি আমিনুল ইসলাম খান আরো ছিল নজিবুর রহমান, তদন্তকারী কর্মকর্তা, তাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে কোর্ট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে। বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওএসডি করার একদিনের মাথায় সাময়িক বরখাস্ত করা হলো তাকে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে উর্মির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পোস্ট দেওয়ার পর দেশজুড়ে সমালোচনা ঝড় ওঠে। এর জের ধরে অবশেষে সাময়িক বরখাস্ত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। বর্তমান সরকারের কাছে আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। সেই সাথে বিচার নিশ্চিতে তার সহপাঠীদের সাহায্য চান তিনি। সোমবার রাজধানী পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানান তিনি। স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্ট রুমে নির্যাতনের কথা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, সেই রুমগুলো ছিল সাধারণ শিক্ষার্থীদের দাস বানানোর ঘর। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সুযোগ এসেছে ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের। বক্তারা বলেন, ভারতের সাথে বিরোধিতা নয়, বরং প্রতিবেশীর প্রতি জুলুমের বিরোধিতা করে বাংলাদেশের মানুষ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার হয়নি, তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে।
এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলার অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যার পরদিন 19 জনকে আসামি করে মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে জাপান বিনিয়োগ করবে। এটি সহ সোমবার একনেক সভায় 24,413 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে 7,746 কোটি 66 লাখ টাকা, আর বিদেশি ঋণ ও অনুদান 16,012 কোটি 33 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। উপদেষ্টা আরও বলেন, সারা দেশে সরকারি গাড়ির হিসাব করে গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন তা খতিয়ে দেখা হবে। ঢাকার বাইরে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, একনেকে প্রকল্প পাশ হয়েছে, কোনো সরকার ইচ্ছা মতো যাতে তা পরিবর্তন করতে না পারে সেজন্য নীতিমালা করা হবে। দেখে দেখে কোনগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রকল্প, কোনগুলো রাজনৈতিক প্রকল্প হলেও অনেক দূর খরচ হয়ে গেছে, একবার খরচ হয়ে গেলে ওগুলোকে তো শেষ না করলে পুরো টাকাটাই বাকি হয়ে যাবে। আর যেই প্রকল্পগুলো একটু শুরু হয়েছে, এটা যা খরচ হয়েছে এটা মেনে নিয়েও যদি শেষ করে দেওয়া যায় তাহলেই ভালো। এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারা খুব দক্ষতার সাথে সেটা করছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার কাছে যে প্রকল্পগুলো এখন আসছে সেগুলোর মধ্যে আর ওই রকম প্রকল্প আমি দেখছি না। এ কারণে আমি এগুলো এনইসিটি নিয়ে যেতে চাচ্ছি। এই প্রক্রিয়াটা আমি আরো দ্রুত করতে চাচ্ছি। 53 বছরে সব জঞ্জাল মুক্ত করে নতুন বাংলাদেশ গড়তে হবে জানিয়ে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শামীম এস মুর্শিদ বলেছেন, এজন্য শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 105 শিশু শহীদের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। এবারের বিশ্ব শিশু দিবসের আয়োজন ছিল একেবারেই ভিন্ন। শিশু দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারানো 105 শিশু শহীদের পরিবারের সদস্যদের নাম ঘোষণা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে 105 শিশুর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সহ অতিথিরা। সম্মাননা নিতে এসেও কান্না থামাতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। আমার একমাত্র ছেলের বুকের মধ্যেখানে একটা গুলি বুলেটেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। আজকে যারা এই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে তাদের প্রতি আমাদের একটু চাওয়া, এসব শহীদ সকল শহীদদের দিকে একটু দৃষ্টি দেন। সম্মাননা তুলে দিয়ে শারমিন এস মুর্শিদ বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য যারা বছরের পর বছর অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, তরুণরা তাদের প্রত্যাখ্যান করেছে। গত 15 বছর এটাকে আমরা কফিনের শেষ পেরেক বলে না, কফিনে পেরেক দিতে হয়। এই কফিনের শেষ পেরেকগুলো আমরা ঠুকেছি গত 15 বছরে। আমরা দায়িত্ব নেইনি এবং দায়িত্বটা নেইনি সেইভাবে আমরা মুখ ফিরিয়ে থেকেছি। আপনারা যারা অভিভাবকরা আছেন তারা যে কষ্ট পাচ্ছেন এবং যে বিচার চাইছেন, সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া এবং সেই বিচার হতে হবে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই ওয়েস্টপোর্ট সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে মুক্ত সাংবাদিকতা চর্চায় সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। মাঠ পর্যায়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও গণমাধ্যমকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেমন বশীভূত করে রেখেছিল, তেমনি মালিক পক্ষের নানামুখ চাপে মুক্ত সাংবাদিকতা করতে পারেনি দেশের গণমাধ্যমগুলো। রয়েছে অন্যায্য বেতন কাঠামো থেকে শুরু করে লেজুড়বৃত্তি সহ নানা অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের এই অবস্থা কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়ে এই আলোচনা ছিল মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের। সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য সবার আগে প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা। অভিযোগ করেন, বেতন কাঠামো সহ বিভিন্ন বিষয়ে মালিক পক্ষের দুর্বৃত্তায়ন মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। মিডিয়ার জায়গাটা কোথায় হওয়া উচিত, মিডিয়া ফ্রিডমটা আমরা কিভাবে সমুন্নত রাখবো সেটার ব্যাপারে সবাই মিলে আলাপ করি। এই আলাপের জায়গাটা নিয়ে যখন আরো বিস্তৃত আলাপ হবে, সেগুলো নিয়ে আমার মনে হয় মিডিয়া যে সংস্কার কমিশন তার সাথে বসতে পারেন, ইভেন পারলে উপদেষ্টা মণ্ডলীর আরো যারা এগুলো ইনভলভ তাদের সাথে কথা বলতে পারেন। তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা চলছে। খুব দ্রুতই সংস্কারের কাজ শুরু হবে। সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস্ট বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত ও তরুণদের আগ্রহী করে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে অর্থাৎ বিষয় ম্যাপিং করে এবার হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, যেসব বিষয় পরীক্ষা হয়েছিল সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয়ে থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গত 2 মাসে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। জনগণের সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মনে করেন জয়নুল আবদিন। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, গুম খুনের রাজনীতি করেছে আওয়ামী লীগ, তাই দলটিকে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও দাবি জানান অন্যান্য বক্তারা। বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেশের অন্যান্য জেলার মতো বগুড়া, চাঁদপুর ও শহীদপুরেও উৎসবকে ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রঙের শেষ আঁচড় এবং মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আর সময় নেই, বুধবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই ভক্তদের হাতে প্রতিমা তুলে দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বগুড়ার মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। পূজা আয়োজন নিয়ে প্রথম দিকে শঙ্কা থাকলেও এখন আর শঙ্কা নেই বলেন আয়োজকরা। এবছর জেলায় 534টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা বিগত বছরের তুলনায় কম। গতকাল মহালয়ার ভিতর দিয়ে আমাদের পূজার উৎসব শুরু হয়ে গেছে। মা আমাদের দোলায় আসছে এবং আগামী 9 তারিখ থেকে আমরা এই উপাসনা করব, মায়ের উপাসনা করব। যে পূজাটি উদযাপন করতে যাচ্ছি আমরা, এই পূজাটা আসলে সার্বজনীন পূজা, সবার জন্য এই পূজা, সবার কল্যাণের জন্য এই পূজা।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চাঁদপুর শহর সহ পুরো জেলায় এখন সাজ রব। এবছর চাঁদপুর জেলায় 221টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে মনের মাধুরী দিয়ে শিল্পীরা গড়ে তুলেছেন প্রতিমা। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আর্মি তাদের সাথে যৌথ মিটিং করেছি আমরা, এবং সেই মিটিংয়ে সবাই আশ্বাস দিয়েছে শান্তিপূর্ণভাবে পুজো হবে। শরীয়তপুরে 6টি উপজেলায় 102টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। বৃষ্টির কারণে পিছিয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিমা প্রস্তুত সম্পন্ন হবে আশা করছেন শিল্পীরা। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার। যেখানে অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠী, এরপর 13 অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, কোনো পূজা মণ্ডপে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আগামীকাল থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ও বিজিবি টহল শুরু করবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। শেরপুরে বৃষ্টি আর পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 5টি উপজেলার মধ্যে 2টি উপজেলা উঁচু স্থান থেকে পানি নেমে যেতে শুরু করেছে। উন্নতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতিরও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। নেত্রকোনায় বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার পূর্বধলার জারিয়া পয়েন্টের নাটের কোনার বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শেরপুর থেকে নামছে বানের পানি, কিছুটা স্বস্তিতে বানভাসীরা। বৃষ্টি না হয় শেরপুরের ঝিনাগাতি ও নালিতাবাড়ি উপজেলার উঁচু এলাকা থেকে পানি দ্রুত নামছে, তবে নিচু এলাকায় এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। পানিতে ডুবেছে শত শত একর জমির ফসল, মাছের ঘের। নালিতাবাড়ি তিনানি সড়কের একটি অংশের ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রচুর পরিমাণ পানি আছে, যেগুলো জায়গা নামা জায়গা আছে এই জায়গাগুলো পানিবন্দী, মানুষ এখন অনেক কষ্টে আছে। ময়মনসিংহের ধোবাড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হালুয়াঘাটের বেশ কিছু এলাকায় অবনতি হচ্ছে। উজানের পানি নির্মাঞ্চলে আসতে শুরু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে হালুয়াঘাটের লক্ষাধিক মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনেকে খাবারের সমস্যা আছে, রান্না বান্না করতে পারতেছে না, পাকঘরে পানি। আমরা এনে আইছি 3-4 দিন ধরে, কতদিন যে তাও লাগে এটা শেষ না। আমাদের যারা প্রশিক্ষিত ভলান্টিয়ার আছে এবং রেড ক্রিসেন্টের সদস্যরা আছে তাদের দিয়ে আমরা রেড রেস্কিউ অপারেশন করছি এবং শুকনো খাবার বিতরণ করছি। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত আছে। সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সকাল থেকে লেনদেন হওয়া 396টি কোম্পানির মধ্যে দাম কমেছে 287টির, বেড়েছে 61টির, আর অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দরপতনের প্রভাবে সূচকও নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স এখন পর্যন্ত 40 পয়েন্ট কমে 5337 পয়েন্টে অবস্থান করছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের পতনের মধ্যেও লেনদেন কিছুটা বেড়েছিল। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। চিকিৎসা শাস্ত্রে অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল জিতেছেন দুই মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রাফকুন।
সোমবার নরওয়ে থেকে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। বলা হয়, মাইক্রো RNA আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ভিক্টর অ্যামব্রোস 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল সায়েন্সের প্রফেসর হিসেবে কাজ করছেন। অন্যদিকে গ্যারি রাফকুন 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে প্রধান গবেষক হন। বর্তমানে এখানে জেনেটিক্সের প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি। আগামী 11 অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের অবসরের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএলে উইকেট আন্তর্জাতিক মানের বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড প্রধান। রিপোর্ট কুশল ইয়াসিরের। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পরই দেশের মাটিতে সাকিব আল হাসানের অবসরের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদও দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাকিবকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাকিবের ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সেটা আমরা নিতে পারবো। টি-20তে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটাররা। ক্রিকেটারদের মতে ঘরোয়া ক্রিকেটের মন্থর গতির পিচের কারণে এমনটা হচ্ছে। আগামী বছরের শুরুতে হতে চলা বিপিএল এর উইকেট আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। আইসিসির গ্লোবাল টি-20 সুপার লিগে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে না, তার বদলে রংপুর রাইডার্স খেলবে টুর্নামেন্টে, এমন সিদ্ধান্ত এসেছে এদিনের সভায়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।